আমরা সম্ভবত গতদিন 4 নম্বর অঙ্ক করছিলাম। আমাদের আজকে যে 5 নম্বর অঙ্কটা আছে, দেখেন 5 নম্বর অঙ্কটা কি বলছে। বলছে জনাব আহসানুল হক চৌধুরীর ধানমন্ডিতে একটি বাড়ি আছে। একজন ব্যক্তির নাম দেওয়া আছে, বলছে তার ধানমন্ডিতে একটি বাড়ি আছে। পরবর্তীতে বলছে বাড়িতে তিনি একটি নামকরা অর্থাৎ বাড়িটি তিনি একটি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ভাড়া প্রদান করেন। প্রতি মাসে 5,000 টাকা করে সমন্বয়যোগ্য অগ্রিম 1 লাখ টাকা এবং 2 লাখ টাকা অসমন্বয়যোগ্য নিরাপত্তা জামানত গ্রহণ করেন। প্রতিষ্ঠানটি উৎসে করকর্তন করে মাসিক 33,250 টাকা ভাড়া প্রদান করে। অর্থাৎ উৎসে করকর্তন করার পর পূর্বে না, ভাড়াটি পরবর্তী বলছে বাড়িটির পৌরমূল্য নির্ধারণ করা হয়েছিল 4 লাখ টাকা। তিনি বাড়িটির জন্য নিম্নলিখিত খরচসমূহ করেছেন। দেখেন এই অঙ্কের মধ্যে আপনার পৌরমূল্য আছে 4 লাখ টাকা, কিন্তু মাসে যে সে কত টাকা করে ভাড়া দেয় সেই ধরনের কোনো তথ্য কি আপনার এখানে উল্লেখ আছে? যে 20,000 বা 30,000 বা 40,000 যে কত করে সে ভাড়া দিচ্ছে প্রত্যেক মাসে। পৌরমূল্য 4 লাখ টাকা দেওয়া আছে, কিন্তু আপনার এরকম ধরনের কোনো কথা কি এখানে আছে? না ভাইয়া। আচ্ছা, যদি আমার কাছে তথ্য না থাকে তাহলে দেখেন আমাদের কাছে একটা তথ্য দেওয়া আছে, কিন্তু উৎসে করকর্তন করার পর সে 33,250 টাকা করে ভাড়া প্রদান করছে। তাহলে এই যে সমন্বয় টাকা, অগ্রিমের টাকা, আমার এই অংশে এইগুলা নিয়ে কাজ করা যাবে না, কারণ আমাদের এই ধরনের তথ্যের সাথে এখানে কোনো কিছু করতে বলা হয় নাই যে এত টাকা করে ভাড়া পায় তার সাথে আরো এত টাকা করে যুক্ত করতে হবে, কিন্তু সরাসরি বলছে 33,250 টাকা করে যে ভাড়া প্রদান করছে সেই টাকাটা এবার সমন্বয় করার কথা বলছে। এবং অগ্রিম এই যে 2 লাখ টাকা বলছে সেটা দেখেন জামানত হিসেবে গ্রহণ করেছে। তার মানে এটা কিন্তু আর কোনো জায়গায় আসবে না। এবং পরবর্তীতে এসে বলছে মেরামত খরচ 60,000 টাকা, আদায় খরচ 10,000 টাকা, দারোয়ানের বেতন 72,000 টাকা, ঋণের সুদ 40,000 টাকা, ভূমি উন্নয়ন কর 5,000 টাকা। তাহলে এই যে 5টা এন্ট্রি আপনার কাছে দেওয়া আছে, এই 5টা এন্ট্রির মধ্যে মেরামত ও রক্ষণাবেক্ষণের মধ্যে কি কি যাবে? এই 5টা এন্ট্রির মধ্যে আমরা মেরামত ও রক্ষণাবেক্ষণের ভেতরে একসাথে কি কি ধরবো? তিনটা যাবে না, ফার্স্ট তিনটা। 5 তিনটা মেরামত, আদায়, দারোয়ানের বেতন আর ঋণের দারোয়ানের সুদ। বেতন, হ্যাঁ। হ্যাঁ, ঋণের সুদ আর ভূমি উন্নয়ন কর এই দুইটা আলাদা। পরে বলছি দেখেন 2024-25 কর বর্ষে জনাব আহসানুল হক চৌধুরীর আমাদের গৃহ সম্পত্তি সাহেবের গৃহ সম্পত্তি খাতের মোট আয় নির্ণয় করতে বলছে। আমরা যদি অঙ্কটা শুরু করতে চাই, দেখেন আমাদের অঙ্কটার ছকটা দিলাম, আমরা ক্যালকুলেশনটা শুরু করব। আমরা একটা একটা তথ্য দেখি এবং ক্যালকুলেশন করার চেষ্টা করি। দেখেন আমাদের কাছে কি তথ্য দেওয়া আছে। আমাদের কাছে যে সকল তথ্য দেওয়া ছিল, প্রথম আমাদের যে এন্ট্রিটা ছিল আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, প্রথম অবস্থায় আমাদের কি বলছিল? আমাদের কাছে তথ্য আছে সে 33,250 টাকা করে ভাড়া দিচ্ছে। দেখেন এখানে আরেকটা কথা কিন্তু মনে আছে, উৎসে করকর্তন করা লাগবে আপনার। এই অঙ্কে কি করতে হবে? উৎসে করকর্তন করতে হবে। কারণ কি বলেন তো, এই অঙ্কেও কি ধরনের এন্ট্রি দেওয়া আছে অঙ্কের মধ্যে? অঙ্কটা কি ব্যবসায়িক উল্লেখ আছে? সরাসরি না বললেও আপনি কি অঙ্কটা পড়ে বুঝতে পারছেন যে অঙ্কটা ব্যবসায়িক উদ্দেশ্যে ভাড়া দিছিল ওই ব্যক্তি? কারণ এখানে বলা আছে একটি নামকরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে প্রাইভেট। সে ভাড়া দিয়েছে। হ্যাঁ, তাহলে এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান। এই কারণে এখানে আমাদেরকে উৎসে করকর্তন করতে হবে 5%, অর্থাৎ 5/95, যে অংশটা আমার কাছে আছে। তাহলে দেখেন এইখানে আমরা প্রথমে ক্যালকুলেশন করলাম কি গৃহ সম্পত্তির মোট ভাড়ার পরিমাণ, সে অর্জিত ভাড়া যেটা পাচ্ছিল 33,000। দেখেন আমাদের অঙ্কে দেয়া ছিল 33,250 টাকা করে আমরা
প্রদান করছিলাম। 33,250 টাকা গুণ 12, অর্থাৎ 12 মাসে সে কত টাকা পাইলো? 3 লক্ষ। সে এখান থেকে টাকা পাইলো, দেখেন কত টাকা পাইছে, 3,99,000 টাকা। এই 3,99,000 টাকার উৎসে কর কত আমার 5/95 দিয়ে। 3,99,000 5/95 ক্যালকুলেশন করলে আসলো 21,000 টাকা। তাহলে এই 21,000 টাকা আমার কি প্রকৃত ভাড়া মূল্য, অর্থাৎ এটা ছিল আমাদের প্রকৃত ভাড়া মূল্য, 4,20,000 টাকা ক্যালকুলেশন করলে। আর আমরা সব সময় চিন্তা করি কি বার্ষিক ভাড়া মূল্য কোনটি, যে প্রকৃত ভাড়া মূল্য যেটা আসবে তার সাথে, অর্থাৎ আমরা যেটা পাচ্ছি সেটার সাথে আমাদের মিউনিসিপাল মূল্য যেটা আছে সেই অংশের যেটি বড়। তাহলে মিউনিসিপাল মূল্য আমার কাছে অঙ্কে বলা ছিল কত টাকা? 4 লাখ টাকা। তাই দেখেন মিউনিসিপাল মূল্য 4 লাখ টাকা হিসেবে যেটি বড়, তাহলে 4 লাখ কত, 20,000 টাকা। তাহলে আমরা একটা অংশ পাইলাম যে আমরা কত টাকা ভাড়া সেখান থেকে পাচ্ছি বার্ষিক ভাড়া মূল্য হিসেবে 4,20,000 টাকা। এইখানে অগ্রিম অগ্রিম আপনাকে কোনো কিছুই সমন্বয় করতে হবে না, কারণ এইখানে দেখেন আপনি যখন হিসাব করবেন এখানে কত আছে, 5,000 টাকা আছে, এখানে 1 লাখ টাকা আছে, অর্থাৎ আপনার কাছে কিন্তু 5 12 যদি বলতেন 60,000 টাকা এক বছরে হয়, কিন্তু এখানে 1 লাখ টাকা দেওয়া আছে। তার মধ্যে এই যে অঙ্কটা আছে, এবং আরো একটা জিনিস দেখলে বোঝা যায়, দেখেন আপনার প্রকৃত ভাড়া মূল্য আর মিউনিসিপাল মূল্য প্রায় পাশাপাশি। তাহলে প্রকৃত ভাড়া আর মিউনিসিপাল ভাড়া মূল্য যখন পাশাপাশি হয়ে যায় তখন এই অংশটা নিয়ে আর কাজ করতে হয় না, অর্থাৎ এর মধ্যেই অন্তর্ভুক্ত আছে ধরে নেওয়া হয়। তাহলে আমরা প্রকৃত ভাড়া মূল্যের মধ্যে 4,20,000 টাকায় আমাদের কাছে এই সকল সমন্বয়যোগ্য ক্যালকুলেশন করা আছে। আর আমাদের পরবর্তী আছে মিউনিসিপাল মূল্য 4 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটি বড় 4,20,000 টাকা, তাহলে আমরা দ্বিতীয় কলামে বসাইলাম। এতটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া, না ভাইয়া। গৃহ হ্যাঁ বলেন। সম্পত্তি হতে অর্জিত ভাড়া এটা একটু আর একটু বুঝাই দেন ভাইয়া। এই গৃহ সম্পত্তি হতে অর্জিত ভাড়ার পরিমাণ এটা? গৃহ সম্পত্তি, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা দেখেন তো যখন নর্মাল অঙ্ক এই এই ব্যবসায়িক না হলে, যখন যদি শুধুমাত্র আমাদের যেটা কি বলে আবাসিক হতো, তখন আমরা কি করতাম, সরাসরি আমাদের যে টাকাটা দেয়া থাকতো পাইতাম সেই টাকাটা নিয়ে ক্যালকুলেশন করতাম না, যে আমাদের 20,000 টাকা করে ভাড়া দিছে। এখানেও দেখেন সেই ভাড়ার পরিমাণ আপনার যেটা দিছে, এখানে কত করে ভাড়া দিছে বলা নেই, কিন্তু কত করে পাচ্ছে সেটা বলা আছে, 33,250 টাকা। তাই বলা আছে না? এই 33,250 টাকা যখন জি ভাইয়া। বাৎসরিক, তাহলে এখানে অবশ্যই আপনাকে উৎসে করকর্তন করতে হবে। এই কারণে একে উৎসে করকর্তন করা হয়েছে, এটাকে 12 দিয়ে গুণ করে। আর এই 33,250 টাকাকে দেখেন তো হিসাব করলে কত হয়েছে, 3,99,000। আর যখন আপনি ওকে 5% উৎসে করকর্তন করছেন 5/95 দিয়ে, তখন দেখেন আপনার 21,000 টাকা আসছে, তাহলে সম্পূর্ণটা মিলে হচ্ছে কত, 4,20,000 টাকা। তাহলে 4,20,000 টাকা আর মিউনিসিপাল মূল্য কত টাকা, 4 লাখ টাকা। তাহলে দুইটাই কি পাশাপাশি আছে না? খুব বেশি ডিফারেন্স কি আছে? খুব বেশি ডিফারেন্স না কি? ভাইয়া। তাহলে এই যে 4,20,000 টাকা, এই 4,20,000 টাকায় এই যে অগ্রিম ভাড়া নিছিল 1 লাখ টাকা, আর 5,000 টাকা করে সমন্বয় করতে বলছিল, এই সমন্বয় এই 4,20,000-এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার দেখেন আপনার, তাহলে আমরা এর প্রকৃত ভাড়া মূল্য তাহলে এখান থেকে এই দুইটা যোগ করে বের করছিলাম। পরের অংশে মিউনিসিপাল মূল্য 4 লাখ ছিল, সেখান থেকে আমরা ক্যালকুলেশন করে যেটি বড় হিসেবে বার্ষিক ভাড়া মূল্য পাইলাম 4,20,000 টাকা। আমার সমন্বয়যোগ্য অগ্রিম কিছু করা লাগছে না, সার্ভিস চার্জের রক্ষণাবেক্ষণে কিছু করা লাগছে না, শূন্যতার অংশ আমার এখানে কিছুই বলা নেই। আপনি যদি এই টোটাল অংশটা না লিখতেন, গ ঘ উ যদি কিছু না লিখতেন, তাও কোনো সমস্যা ছিল না। তাহলে এটা আমরা ফরম্যাট অনুযায়ী আমাদের আছে, তাই আমরা ফরম্যাট অনুযায়ী লিখে রাখছি। তাহলে মোট ভাড়া মূল্য কি হয়? হ্যাঁ ওটা, হ্যাঁ বলেন। ভাইয়া ওটা না লিখলেও হবে। হ্যাঁ হ্যাঁ, এটা না লিখলেও হয়, কিন্তু এই যে আমরা এই যে ক নাম্বারটা কিভাবে পাই, এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে কিভাবে পাই বলেন তো। বার্ষিক অর্জিত যে ভাড়া মূল্য আছে, এই ভাড়া মূল্যর সাথে আমরা অগ্রিম যদি কোনো কিছু পাই সেটাকে কি করি, যোগ করি, সার্ভিস চার্জ যোগ করি, আর শূন্যতা ভাড়াকে বাদ দেই, তাই না? এই অংশটা আমরা এই জায়গায় হ্যাঁ। যখন ক্যালকুলেশন করতে আসি তখন এইটুকু আমার প্রয়োজন হয়।
এই কারণে আমাদের এইখানে লিখে রাখা ভালো, এটা বুঝছেন, ফরম্যাট অনুযায়ী। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি ডট ডট দিয়ে দেখাইছি, আপনার এখানে টাকা আসেনি, তাই আপনি এভাবে ডট ডট দিবেন না, জাস্ট ছোট্ট করে একটা এরকম দাগ দিয়ে রাখবেন, হাইফেন দিয়ে রাখবেন একটা ছোট করে। তাহলে 4,20,000 টাকা আসছে। এই যে 4 লাখ, এই এই ফর্মেটটা লিখে রাখলে কি হয়, আসলে যে কোনো অঙ্কর ক্ষেত্রে বুঝতে সুবিধা হয় অঙ্কগুলো। তাহলে 4,20,000 টাকা আমার আসছিল গৃহ সম্পত্তির মোট ভাড়া মূল্য, যেটা আমরা পাইছিলাম। বাদ অনুমোদনযোগ্য খরচ, দেখেন এখানে অনুমোদনযোগ্য খরচ কি বলা আছে, আমার বলা আছে তিনটা মেরামত, আদায়, আর হচ্ছে দারোয়ানের বেতন। এই যে 3টা টাকা, এই 3টা টাকা আমাদেরকে কি করতে হবে, এই 3টা টাকা আমার মেরামত ও রক্ষণাবেক্ষণের মধ্যে নিয়ে যেতে হবে। কিন্তু মেরামত ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আমরা জানতাম দুইভাবে ক্যালকুলেশন করতে হয়, একটা 25% আর একটা কত পার্সেন্ট, 30%। 25% করতে 30 হয়, 40%। হ্যাঁ 25% কখন করতে হয়, আবাসিকের হুম, ক্ষেত্রে। আবাসিক। আর হচ্ছে 30% বাণিজ্যিক। তাহলে অঙ্কটা আমাদের বাণিজ্যিকের ছিল। তাই বাণিজ্যিক। দেখেন, হ্যাঁ মেরামত ও রক্ষণাবেক্ষণের ওপর আমরা কত কাটছি, 30% কাটছি। 30% কত হয়েছে তাহলে, 4,20,000 টাকার উপরে 30%, 1,26,000 টাকা। আর পরবর্তীতে দেখেন ভূমি উন্নয়ন কর, ঋণের সুদ। আমার দুইটা জিনিস আছে, ভূমি উন্নয়ন কর আছে কত টাকা, 5,000 টাকা, আর ঋণের সুদ আছে 40,000 টাকা। ভূমি উন্নয়ন কর 5,000, ঋণের সুদ 40,000, আমরা বসাই দিলাম। তাহলে বসাইলে ক্যালকুলেশন করলে আসছে 1,71,000 টাকা। তাহলে 1,71,000 টাকা, আমরা দুইটা অংশ যখন বাদ দিচ্ছি তখন আসছে কত, 2,49,000 টাকা। এখন এখানে একটা কথা আছে, আপনি যখন এটা ক্যালকুলেশন করলেন, এই যে বাড়িটা, আপনি যে বাড়িটার তথ্য দিছিলেন, এই বাড়িটা দোতলা বা 3 তলা এরকম কোনো কথা কি বলা ছিল, বা বাড়ির অর্ধেক অংশে মালিক বসবাস করে, এ ধরনের কোনো তথ্য কি ছিল অঙ্কের মধ্যে? না ভাইয়া। না। যদি না থাকে তাহলে কিন্তু আমরা এই ভূমি উন্নয়ন কর, ঋণের সুদ আমরা জানি না, অনুমোদনযোগ্য খরচ যেটা আসে এখানে, শুধু মেরামত ও রক্ষণাবেক্ষণ বাদ দিয়ে আমার যে সকল খরচ আছে সবকিছুই আনুপাতিক হারে দিতে হয়। তাহলে এখানে আমার আনুপাতিক হারে কোনো কিছুই দেওয়া লাগছে না। এখানে ধরে নেওয়া হচ্ছে এই যে বাড়িটা তার আছে, বাড়িটার সম্পূর্ণ অংশই সে ভাড়া দিয়ে দিছে। এখানে নিজের থাকার কোনো তথ্য দেওয়া নেই, বা দোতলা বা 3 তলা এ ধরনের কোনো তথ্য দেওয়া নেই। এখানে যদি মনে করেন সাপোজ বাড়িটা 5 তলা, তাহলে 5 তলা বাড়ির সম্পূর্ণটাই যদি ওই ব্যবসা প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়ে থাকে ব্যবসায়িক উদ্দেশ্যে, তাহলে তো সম্পূর্ণ অংশই সে বহন করবে। আমি যদি এখানে মনে করতাম আনুপাতিক হারে দেওয়ার জন্য, আমি 5 তলাকে, প্রত্যেক তালাকে ভাগ করে 5 দিয়ে ভাগ করে, আবার তাহলে আমাকে কিন্তু 5 দিয়েই গুণ করতে হতো। কারণ এইখানে অঙ্কের মধ্যে ওই যে ভাড়াটিয়া, সে সম্পূর্ণ অংশই ব্যবহার করছে। যদি বলতো মালিক একটা ফ্লোরে থাকে, তাহলে একটা অংশ বাদ দিতে হতো। 5 তলা হলে তখন কি করতে হতো, এক দিয়ে আমাকে ক্যালকুলেশনটা বাদ দিয়ে রাখতে হতো, অর্থাৎ মালিকের অংশটুকু এখানে আসে না, যেটাই সে ব্যবসায়িক উদ্দেশ্যে দিয়েছে সেই অংশটুকুই আসে। তাহলে আমাদের এই ছিল অঙ্ক। এখান থেকে দেখেন আমাদের তাহলে কি আসলো, আহ ভাড়া হতে নিট করযোগ্য আয়। এখন আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে অবশ্যই টিকা ব্যবহার করতে হবে, কারণ দেখেন এখানে প্রত্যেকটা লাইনে কিন্তু ঝামেলা আছে। আপনাকে প্রত্যেকটা লাইনে কিন্তু এখানে ঝামেলা আছে, কারণ আপনি কি ধরছেন, কি বিবেচনা করছেন, সেটা অবশ্যই আপনাকে যে টিচার খাতা দেখবে তাকে বুঝাতে হবে। তাহলে প্রথম যে অংশটা এখানে বলেন তো, তাহলে কি কি টিকা দেয়া যায়? উৎসে কর কর্তন অনুমোদনযোগ্য খরচ সমূহ। হ্যাঁ, আর আর কিছু দেওয়ার প্রয়োজন আছে? আর মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের 30%। হ্যাঁ, আর তিন এইটা। টাকা দেখেন আপনাদের এই বইতে আরো আছে। যেভাবে দেওয়া আছে সেটা আমরা এখানে লিখছি। 4টা লেখা আছে, কিভাবে লিখছে দেখেন। বলছে কোন প্রতিষ্ঠানকে বাড়ি ভাড়া দেয়া হলে ভাড়ার পরিমাণ নির্বিশেষে ভাড়াটিয়ার প্রতিষ্ঠান কর্তৃক উচ্চে 5% হারে করকর্তন করা হয়, বিধায় প্রাপ্ত বাড়ি ভাড়াকে মোটাঙ্কিত করা হয়েছে। আপনি যদি এভাবে না লিখতে চান, লিখতে পারেন এভাবে, ব্যবসায়িক উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয় ভাড়াটিয়া কর্তৃক উচ্ছে 5% করকর্তন 5% করা হয়েছে এবং তাকে মোটাঙ্কিত করা হয়েছে, এটা বলতে পারেন 1 নম্বরে। 2 নম্বরে কি বলছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয়া হয়নি, তাই
মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচের উপরে কি করছে, 30% ধরা হয়েছে বার্ষিক মূল্যের মেরামত রক্ষণাবেক্ষণ খরচ। 3 নম্বরে বলছে আদায় খরচ ও দারোয়ানের বেতন, মেরামত ও রক্ষণাবেক্ষণ অংশ আহ, বেক্ষণের অংশ বিধায় আলাদা করে দেখানোর প্রয়োজন নেই। আর 4 নম্বরে বলছে অসমন্বয়যোগ্য কোনো অগ্রিম বা নিরাপত্তা জামানত অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। কারণ কি, এই অংশটা সবসময় বিবেচনা করতে হয় মিউনিসিপাল মূল্যের সাথে বিবেচনা করে। তাহলে ওই যে আপনাদেরকে অঙ্কটা বললাম, যে এই অঙ্কের মধ্যে আপনি যদি দেখতে চান, তাহলে অঙ্কটাকে যদি একটু দেখি, দেখেন এখানে 5,000 টাকা করে বলছিল, সে 1 লাখ টাকা অগ্রিম নিয়ে নিয়েছে। এবং আমরা যখন ক্যালকুলেশন করে দেখলাম যে আমাদের যে ভাড়া মূল্য হচ্ছিল, বার্ষিক ভাড়া মূল্য, সেই ভাড়া মূল্যটা দেখেন 4,20,000 টাকা। এই 4,20,000 টাকা আসছিল কোথা থেকে? আসছিল আমাদের দুইটা অংশ থেকে। একটা প্রকৃত ভাড়া মূল্য আমরা নির্ণয় করছিলাম 4,20,000, আর মিউনিসিপাল মূল্য। এই মিউনিসিপাল মূল্যটা দেখেন পাশাপাশি, অর্থাৎ খুব বেশি ডিফারেন্স নাই। তাহলে এর মধ্যে ধরে নেওয়া হচ্ছে যে এই অংশের মধ্যে সবকিছুই আমার যুক্ত আছে, আলাদা কিছু নাই। সেই হিসাবে এখানে দেখেন বলা হয়েছে যে অসমন্বয়যোগ্য কোনো অগ্রিম বা নিরাপত্তা জামানত অঙ্কের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ঠিক আছে আমাদের এই, তাহলে আমরা দুই ধরনের অঙ্ক কিন্তু করলাম। গতদিন পর্যন্ত আমরা অঙ্ক করছিলাম যে অঙ্কগুলাতে আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেয়া হয়। আমরা আজকে একটা দেখলাম বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেয়া হয়। আমাদের আরো এক ধরনের এখানে অঙ্ক আছে, সার্চ চার্জ যুক্ত করে সেই ধরনের অংশ আছে একটা, মনে হয় এরপরে আর দুইটা অঙ্ক আছে। আমরা এখান থেকে এ অঙ্ক করা হয়ে গেলে পরবর্তী অংশে যে আমরা সার্চ চার্জের অঙ্ক আছে এর মধ্যে, সে অঙ্ক আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা যতটুকু দেখলাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে? এই যে সার্চ চার্জ যুক্ত একটা অঙ্ক আছে আরব সংক্রান্ত, এ ধরনের অঙ্কে আবার সামান্যতম একটু পরিবর্তন আছে, সেই অংশটা আমাদের একটু দেখতে হবে। তাহলে আমরা কিন্তু দুই প্রকার অঙ্ক আমরা শেষ করলাম। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া। ভাইয়া, সমস্যা 4 নাম্বার যাবেন? হ্যাঁ, হ্যাঁ, বুঝিনি। সমস্যা 4, হুম। চার, গতকাল যেটা পড়াইছি। চার মানে নাম্বার অঙ্ক। সমস্যা 4 নাম্বার একটু যাবেন, গতকাল যে অঙ্কটা। হ্যাঁ, হ্যাঁ, যাচ্ছি, অবশ্যই, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ। হ্যাঁ, বলেন, চারে কি হয়েছে? ভাইয়া, সমস্যা 4 নাম্বারে তো আপনি টিকা লিখতে বলছিলেন আমাদের, তো 3টা তো টিকা হবে, তা আমি লিখতে গেছি, তা ঘোলাই যাচ্ছে যে কিভাবে সাজায় গুছায় লিখবো। তা আপনি যদি একটু বইলে দিতেন বা ছবি থাকলে একটু ভালো হইতো দেখাইলে। ও আচ্ছা, এটার টিকাটা তাই? আচ্ছা, এটার টিকা ছিল আমাদের কি করতে বলছিলাম, হ্যাঁ টিকার হ্যাঁ। অংশে আমরা বলছিলাম যেখানে কি কি ছিল। আচ্ছা, সার্ভিস আর রক্ষণাবেক্ষণের মধ্যে এখানে এই যে অংশটা, আচ্ছা আচ্ছা, এর সাজাই গোছে, তাহলে আমি এটাকে একটা ছবি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, ঠিক আছে? আহ, ক্যালকুলেশন জি করে। ভাইয়া, ছবি তাহলে দিয়ে দিন। আচ্ছা, গ্রুপে দিয়ে দিচ্ছে, আপনারা তাহলে একটু লিখে নিয়েন সাথে। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ। জি ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী দিন এরপর থেকে আবার শুরু করবো। হ্যাঁ, ভালো থাকবেন আপনারা।